আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাস শুরু করব। আজকের ক্লাসে ডিটেইলসে যাওয়ার আগে গত ক্লাসে তোমাদের একটা লেকচার আপলোড করা ছিল ইনভার্টার নিয়ে। সো আমরা আসলে পাওয়ার ইলেকট্রনিক্স যখন শুরু করি, পাওয়ার ইলেকট্রনিক্স এর শুরুতেই আমরা জেনে আসছি যে আমরা 4 ধরনের কনভার্সন নিয়ে পড়াশোনা করব এবং 4 ধরনের কনভার্সনের মধ্যে যেটা ছিল প্রথমত ছিল এসি থেকে ডিসি তে কনভার্সন, কন্ট্রোল কনভার্সন ডেফিনেটলি। আর সেটাকে আমি বলে আসছি কন্ট্রোল রেক্টিফিকেশন। এরপরে আমরা দেখলাম এসি টু এসি কনভার্সন, এসি টু ডিসি, এসি টু ডিসি, ডিসি টু ডিসি, এসি টু এসি, এরকম 3 ধরনের কনভার্সন আমাদের অলরেডি পড়া শেষ। তো আমাদের কনভার্সনের একদম শেষ যে টপিকটা সেটা হচ্ছে ইনভার্টার, যেখানে আমরা ডিসি কে এসি তে কনভার্ট করি। তো ডিসি কে কি কারণে এসি তে কনভার্ট করতে হয় সেটা কিছু এক্সাম্পল, কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখে আসছি আমাদের রেকর্ডেড লেকচারের ভেতরে। এবং রেকর্ডেড লেকচারের আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য আমি যদি এসি প্রডিউস করতে চাই, এসি সিগন্যাল প্রডিউস করতে চাই ইনপুট ডিসি থেকে, সেক্ষেত্রে কেমন সার্কিট ইউজ করব এবং যে সার্কিট ইউজ করি সেটা কেমন ধরনের আউটপুট দিবে। এবং এই আউটপুটের মধ্যে দেখা যাচ্ছিল প্রচুর হারমোনিক্স থাকে। সো হারমোনিক্স যদি থাকে তাহলে সেই হারমোনিক্সটা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেই ডিসকাশনসটাও কিন্তু লেকচারের ভিতরে ছিল। আমি আশা করি ওই লেকচারটা সবাই দেখছো এবং ওইটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা ওই লেকচারটা একটু কুইকলি ফলো করব, যে আমি একটু কুইকলি যাব, যেহেতু এটা ডিটেইলটা আমি অলরেডি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো। সো প্রথমত যেটা হচ্ছে যে আমরা ইনভার্টারে কি কি নিয়ে ডিসকাস করব। ডেফিনেটলি উইল ক্লাসিফাই ইনভার্টার্স অ্যাকর্ডিং টু ডিফারেন্ট মেকানিজমস। সো ওইটা আমরা একটু দেখবো কিভাবে ক্লাসিফাই করা সম্ভব। Then we need to find out the performance parameters to compare performance of various inverters. Next is single phase bridge inverter, which has been discussed in detail in the recorded lecture. Mainly আজকে যেটা করবো সেটা হচ্ছে থ্রি ফেজ ইনভার্টার। ওকে, সো থ্রি ফেজ ইনভার্টারের ডিটেইল ডিসকাশন আমরা আজকে যাব। তো এইখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু ইনভার্টার আমরা ডিজাইন করতেছি, ইনভার্টার ডিজাইনে স্বাভাবিকভাবেই যেটা আমাদের এক্সপেকটেশন থাকে যে আউটপুটটা সিঙ্গেল ফেজ হতে পারে, থ্রি ফেজে হতে পারে। তো এই আউটপুটের উপর নির্ভর করে তুমি ইনভার্টারকে দুটা ভাগে ভাগ করতে পারো ক্লাসিফিকেশনে। প্রথমত হচ্ছে সিঙ্গেল ফেজ ইনভার্টার, যখন তোমার আউটপুটটা সিঙ্গেল ফেজ এসি দিচ্ছে। আর যদি থ্রি ফেজ আউটপুট ম্যানেজ করো সেখান থেকে, তাহলে সেটাকে আমরা বলতেছি থ্রি ফেজ ইনভার্টার। সো ক্লাসিফিকেশনের শুরুতেই যেটা আসতেছে যে আমরা ইনভার্টারকে দুটা ভাগে ভাগ করে ফেললাম, সিঙ্গেল ফেজ ইনভার্টার এবং থ্রি ফেজ ইনভার্টার। এখন এই দুটা ভাগে ভাগ করার পরে তারপরে দেখতে হবে আমার ইনপুট সোর্সটা কেমন। ইনপুট সোর্সটা জানি আমি ডিসি সোর্স, বা ডিসি সোর্সটা কিন্তু ভোল্টেজ সোর্সও হতে পারে, কারেন্ট সোর্সও হতে পারে। তো তুমি যদি ইনপুট সোর্সটাকে ডিসি ভোল্টেজ সোর্স হিসেবে নিয়ে থাকো, তাহলে তুমি তখন সেটাকে বলবা ভোল্টেজ সোর্স ইনভার্টার। যেমন একটা ইনভার্টারের পুরো নামটা তাহলে কি হবে, ভোল্টেজ সোর্স সিঙ্গেল ফেজ ইনভার্টার। খেয়াল করে দেখো, আমরা ইনপুট হিসেবে ভোল্টেজ সোর্স ব্যবহার করতেছি এবং আউটপুটে আমরা সিঙ্গেল ফেজ পাচ্ছি। সো পুরো নামটা হবে ভোল্টেজ সোর্স সিঙ্গেল ফেজ ইনভার্টার বা সিঙ্গেল ফেজ ভোল্টেজ সোর্স ইনভার্টার। ওকে, ভোল্টেজ সোর্স ইনভার্টারকে সংক্ষেপে কিন্তু ভিএসআই বলা হয়। সো কখনো যদি এক্সামে দেখো যে ভিএসআই বলে একটা টার্ম আসছে, তাতে অবাক হয়ে যাওয়ার কিছু নাই। ভিএসআই মানে কিন্তু ভোল্টেজ সোর্স ইনভার্টার। আবার কারেন্ট সোর্স ইনভার্টারকে সংক্ষেপে বলা হচ্ছে সিএসআই। ওকে, সো এই দুটো টার্ম আমাদের জন্য পরিচিত থাকা উচিত, কারণ এই অনেক সময় দেখা যায় যে এক্সামে অথবা তুমি যখন প্র্যাকটিক্যাল লাইফে কাজ করবা তখন দেখা যাবে যে বলা হবে যে দিস ইজ আ ভিএসআই। কারণ ভিএসআই মানে কি আসলে, সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স ইনভার্টার। এখন এই ভিএসআই বলি আর সিএসআই বলি, সেগুলো আবার ইন্টারনাল মেকানিজমে দেখা যাচ্ছে কখনো সেটা হাফ ব্রিজ ইনভার্টার, কখনো সেটা ফুল ব্রিজ ইনভার্টার। মানে হাফ ব্রিজের ক্ষেত্রে দেখা যাবে দুটা সুইচ ব্যবহার করা হবে। সুইচ হিসেবে এখানে নর্মালি মসফেট বা বিজেটি আইজিবিটি ইউজ করা হয়। আবার কখনো সেখানে ব্রিজ অ্যারেঞ্জমেন্টে, ফুল ব্রিজ অ্যারেঞ্জমেন্টে চারটা সুইচ ব্যবহার করা হবে। তো তখন আমি তাকে বলবো ফুল ব্রিজ ইনভার্টার। সো এই ক্লাসিফিকেশনটা খেয়াল করো, অল থ্রু প্রতিটা মানে সিঙ্গেল ফেজের জন্য যেমন আছে ঠিক একইভাবে থ্রি ফেজ ইনভার্টারের জন্য এটা অ্যাপ্লিকেবল। হ্যাঁ, তো এইভাবে আমরা ইনভার্টারকে ক্লাসিফাই করতে পারি। কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখতে চাচ্ছিলাম, অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে এগুলো। দেখা যাচ্ছে যেখানে যেখানে আমার আউটপুটের সাপ্লাইটা ইউজুয়ালি 50 হার্জ এর বাইরে, সেই সব ক্ষেত্রে তো ইউজ করতে হয়। অনেক সময় আমাদের ইনপুটটা পারফেক্ট ডিসি হওয়ার কারণেও এটাকে অ্যাপ্লায়েন্স যেহেতু ডিমান্ড করে যে তাকে একটা এসি সাপ্লাই আমরা দিব, সে কারণে ডিসিটাকে আমরা এসিতে কনভার্সন করে নিতে হয়। যেমন এক্সাম্পল হচ্ছে একটা, ধরো তুমি সোলার প্যানেল থেকে সাপ্লাই নিচ্ছ, সোলার প্যানেল থেকে যখন সাপ্লাই নাও, সোলার প্যানেলের সাপ্লাইটা কি নর্মালি ডিসি। সোলার তোমাকে ডিসি কারেন্ট দেয়, কিন্তু সোলার দিয়ে যখন তুমি তোমার কোনো অ্যাপ্লায়েন্স চালাতে যাবা, কোনো একটা ফ্যান বা কিছু, তখন স্বাভাবিকভাবে সে এসি ডিমান্ড করতেছে। তো সেই ক্ষেত্রে কি হবে, তোমার ইনভার্টার প্রয়োজন হবে। ঠিক একইভাবে এইচভিডিসি ট্রান্সমিশনের ক্ষেত্রে ইনভার্টার প্রয়োজন হবে, কারণ হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশনে কি হয়, এক দেশ থেকে আরেক দেশে যখন তুমি পাওয়ার পাঠাবে, একটা সিস্টেম থেকে বা একটা নেটওয়ার্ক থেকে পাওয়ার যখন আরেকটা নেটওয়ার্কে যাচ্ছে, দুটা নেটওয়ার্কের মধ্যে
ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হতেই পারে, একটা 50 হার্টজের সিস্টেম আর একটা 60 হার্টজের সিস্টেম। তো কিভাবে তুমি এই পাওয়ারটাকে ট্রান্সফার করবা? স্বাভাবিকভাবে ডিসিতে কনভার্সন করে ট্রান্সফার করবা। তো কনভার্সন করে ট্রান্সফার করার শেষে আবার যখন তুমি এটাকে ইউটিলাইজ করতে যাবা, তখন তোমাকে ইনভার্টার ইউজ করে এটাকে এসিতে কনভার্ট করে নিতে হবে। তো এগুলো খুব সিম্পল কিছু এক্সাম্পল। এয়ারক্রাফট পাওয়ার সাপ্লাইতে আমরা এটা ইউজ করি। এটা কেন ইউজ করি? কারণ এয়ারক্রাফটের পাওয়ার সাপ্লাই গুলো ফিউ হান্ড্রেডস অফ হার্জ হয়। কেন হান্ড্রেডস অফ হার্জ ইউজ করি? কারণ পাওয়ার সাপ্লাই যখন তোমার হান্ড্রেডস অফ হার্জ হবে, তখন কোর সাইজটা ছোট হয়ে আসে এবং কোর লসটা কমে আসে এই কারণে। তো যেহেতু এয়ারক্রাফটের পাওয়ার সাপ্লাই, এখানে ওয়েট একটা বড় ইস্যু। তো আমি যদি কোর সাইজ ছোট করতে পারি, তাহলে তার ভলিউম এবং ওয়েট দুটাই কমে আসবে। আর কোর সাইজ ছোট করা তখনই সম্ভব যখন আমাদের পাওয়ার সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা হবে অনেক বেশি সেসব ক্ষেত্রে। সে কারণে আমরা এয়ারক্রাফট পাওয়ার সাপ্লাই ক্ষেত্রেও ইনভার্টার ইউজ করি। ইন্ডাকশন হিটিং এর একটা এক্সাম্পল দেওয়া আছে। ইন্ডাকশন কুকার যারা ইউজ করো তারা নিশ্চয়ই জানো যে আমরা আমাদের যে রেগুলার সাপ্লাই 50 হার্টজের সাপ্লাইটা, সেটাকে আমরা নর্মালি ডিসিতে কনভার্ট করে তারপর ফিউ হান্ড্রেডস অফ কিলো হার্টজে কনভার্ট করি, যাতে আমরা ইন্ডাকশন কুকিং করতে পারি সেজন্য। তো এগুলো কিছু এক্সাম্পল। আর এর পাশাপাশি এসি মোটর ড্রাইভস, এটা খুব একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল। কারণ এসি মোটর স্পিড কন্ট্রোল করার জন্য আমাকে চেঞ্জ করতে হয় অনেক ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি যদি আমি চেঞ্জ করতে চাই, স্বাভাবিকভাবেই বুঝতে পারতেছো যে তোমাদের যে সাপ্লাই যেটা 50 হার্টজ, সেটা তো আসলে ফিক্সড একটা ফ্রিকোয়েন্সি। তো আমাকে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি আউটপুট যদি নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে এটাকে ডিসিতে কনভার্ট করে তারপর ইনভার্টার ইউজ করতে হবে। এবং ইনভার্টার তোমাকে যে কোনো রকম আউটপুট ফ্রিকোয়েন্সি দিতে পারে ডিপেন্ডিং অন সুইচিং ফ্রিকোয়েন্সি। তো এই কারণে আমরা এসি মোটর ড্রাইভ যখন ইউজ করি, এসি মোটর ড্রাইভ যখন ডিজাইন করি, তখনও কিন্তু এই ইনভার্টার ইউজ করি। ইনভার্টারে কম্পেয়ার করার জন্য, ডিফারেন্ট ইনভার্টারকে কম্পেয়ার করার জন্য বেশ কিছু প্যারামিটার এখানে আমরা মার্ক করছি। সেগুলো হচ্ছে বেসিক্যালি তার হারমোনিক্স মেজার করার প্যারামিটার, যেমন টোটাল হারমোনিক, ডিস্টরশন, হারমোনিক ফ্যাক্টর। মূলত আমরা এটা ইউজ করি, টিএইচডি ব্যবহার করি। টিএইচডি ব্যবহার করতেছি কেন? যেমন তুমি ধরো দুটো ইনভার্টার ইউজ করলা, দুটো ইনভার্টারে কম্পেয়ার করবা কিভাবে? দুটো ইনভার্টারই ধরো সিঙ্গেল ফেজ সাপ্লাই দেয়। এখন তাদের মধ্যে বেটার কে? স্বাভাবিকভাবেই যার টিএইচডি কম, যার মধ্যে যার আউটপুট থেকে আমি হারমোনিক্স কম পাই, সেটাকে আমি ব্যবহার করব। কেন? কারণ হারমোনিক্স বেশি হলে পরে কি হচ্ছে? আননেসেসারি লস হচ্ছে, যেটা তুমি চাচ্ছ না। কাজেই যার হারমোনিক কন্টেন্ট কম, স্বাভাবিকভাবে আমি সেই ইনভার্টারটাকে বেছে নিব। আর অনেক ক্ষেত্রে যেটা হয় যে ইনভার্টারের হারমোনিক কন্টেন্ট তোমার নিজেকে কমাতে হয়, বিভিন্ন ভাবে ডিজাইন করে, ফিল্টার ডিজাইন করে কমাতে হয়। তো সেই ডিজাইনগুলো আমরা পরবর্তীতে দেখবো। সো ফর দ্য টাইম বিং এটুকু আমরা জেনে রাখি যে টিএইচডি আমাদের কমাতে হবে। এবং দুটা ইনভার্টার যদি আমি পাই, কম্পেয়ার করার জন্য আমাকে টিএইচডি এর কম্পারিজনটাই সবার আগে চিন্তা করব। কারণ টিএইচডি যার কম হবে, সে আসলে আমার জন্য বা আমার অ্যাপ্লায়েন্সের জন্য বেটার সাপ্লাই হিসেবে কাজ করবে। টিএইচডি ইউজ করে এখানে একটা প্রবলেম সলভ করা আছে। তোমাদের এই প্রবলেমটা আমি রেকর্ডেড লেকচারে ডিটেইলস বলে দিচ্ছি, কাজে আশা করি এটা প্রবলেম হবে না। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবো অবশ্যই। প্রথম প্রবলেমটা ওয়ে টু সিম্পল। প্রথম প্রবলেমটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ব্রিজ ইনভার্টার, যার লোড হচ্ছে পিওর রেজিস্টিভ লোড। হ্যাঁ, এটা আমি ডিসকাস সম্ভবত করি নাই রেকর্ডেড লেকচারে, বাট যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে তুলনামূলকভাবে কঠিনটা। সেটা হচ্ছে লোড আমরা পিওর রেজিস্টিভের পরিবর্তে যদি আরএলসি ইউজ করি, সেই ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ, কারেন্ট, এদের এক্সপ্রেশন কেমন হবে এবং টিএইচডি কিভাবে ক্যালকুলেট করবো, সেই সব বিষয়। সো এগুলো ডিটেলস এ বলা আছে। যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবা যে স্যার এই পার্টটা বুঝিনি বা কিছু। এখন আমি এইটা একটু দেখি, সিঙ্গেল ফেজ ব্রিজ ইনভার্টার। সিঙ্গেল ফেজ ব্রিজ ইনভার্টারটা আসলে কি ছিল? সিঙ্গেল ফেজ ব্রিজ ইনভার্টারে বোঝা যাচ্ছে যে ইনপুট সাপ্লাইটা ডিসি এবং আউটপুটটা হচ্ছে এসি। সো আমাদের এখানে যেটা প্রয়োজন হবে, যেহেতু ফুল ব্রিজ ইনভার্টার এটা, সে কারণে চারটা সুইচ প্রয়োজন হবে। তো এই হচ্ছে আমাদের চারটা সুইচ, Q1, Q2, Q3 এবং Q4। এই চারটা সুইচ আমরা ব্যবহার করব। এবং এই চারটা সুইচ ব্যবহার করে আমরা আউটপুটে একটা এসি ভোল্টেজের ওয়েভশেপ নিয়ে আসছি। কিভাবে? যখন তুমি Q1 এবং Q2 কে একসাথে ফায়ার করো, তখন কারেন্ট এই পাশে যায়, লোড হয়ে এই পাশে যায়। ওকে, সো তখন তুমি পজিটিভ সাইকেলটা পাচ্ছ। যখন তুমি Q1, Q2 কে অফ করে দাও, বাট Q3, Q4 কে অন করো, হ্যাঁ, এই দুটোকে যখন তুমি অন করো, তখন ওই লোডের ভিতর দিয়ে কারেন্ট অপোজিট ডিরেকশনে যায়। ওকে, তখন তুমি তাহলে নেগেটিভ সাইকেলটা পাচ্ছ। সো এই হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ ব্রিজ ইনভার্টারের অপারেশন। বাট এটা খুব সিম্পল যখন আমাদের লোডটা হবে রেজিস্টিভ। যখন আমাদের লোডটা ইন্ডাকটিভ হবে, তখন দেখা যাবে যে কারেন্টটা আসলে তুমি যখন হঠাৎ করে Q1, Q2 কে অফ করে দিবা, তখন কারেন্টটা তো এই ডিরেকশনে ফ্লো করতেছিল। যখন Q1, Q2 কে অফ করে দাও এবং Q3, Q4 কে অন করো, তখন কিন্তু কারেন্ট এই অপোজিট ডিরেকশনে ফ্লো করতে পারে না চট করে। কেন পারে না? কারণ এটা তো ইন্ডাকটিভ লোড। সো সে কিছু পরিমাণ এনার্জি স্টোর করে রাখছিল, এবং এই এনার্জিটা যতক্ষণ না পর্যন্ত ট্রান্সফার হয়ে যাচ্ছে সোর্সে, ততক্ষণ পর্যন্ত সে কারেন্টকে এই লোডের ভিতর দিয়ে এই অপোজিট ডিরেকশনে পাস করাতে দিবে না। তখন আমরা কি করি? তখন আমরা
বাড়তি কিছু ডায়োড নিয়ে আসি, যেমন এই যে এখানে D3 D4 এই ডায়োড গুলো নিয়ে আসছি, এবং এরা কি করবে, এই ল্যাগিং কারেন্টটাকে সাপোর্ট দিবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তোমার এই ইন্ডাকটেন্সটা তার স্টোরড এনার্জিটা পুরোপুরি ট্রান্সফার করে দিচ্ছে এই সোর্সে। যখন পুরো স্টোরড এনার্জিটা ট্রান্সফার হয়ে যাবে, তারপরে Q3 Q4 তুমি যে তাদেরকে অন করছিলা তারা কাজ করা শুরু করবে এবং তারা কারেন্টকে এর ভিতর দিয়ে অপোজিট ডিরেকশনে ফ্লো করতে দিবে। ওকে, সো এর ফলে কি হবে, কারেন্ট যেটা তুমি পাবা ভোল্টেজের ওয়েভ শেপ একই থাকবে। খেয়াল করো, রেজিস্টিভ লোড এবং ইন্ডাকটিভ লোডের জন্য ভোল্টেজ ওয়েভ শেপ কিন্তু হুবহু এক, সেখানে কোনো চেঞ্জ নাই। যেখানে চেঞ্জটা আসছে সেখানে হচ্ছে কারেন্ট ওয়েভ শেপ। ওকে, সো কারেন্ট ওয়েভ শেপ ল্যাগিং হবে, ভোল্টেজকে ল্যাগ করবে এবং তার প্যাটার্নটা হবে দেখতে এরকম। অলরাইট, যদি রেজিস্টিভ লোড হতো তাহলে কারেন্টের প্যাটার্ন কোনটা হতো, কি মনে হয়? রেজিস্টিভ লোডের জন্য কারেন্টের প্যাটার্ন কেমন হবে? এটা উত্তর কি বলো? রেজিস্টিভ লোডের জন্য কারেন্টের প্যাটার্ন কোনটা? এখানেই আছে, ছবিতে দেওয়া আছে। এই যে স্যাররা ক্লাসে হচ্ছে 21 জন স্টুডেন্ট, আমরা 21 জন স্টুডেন্টের কেউ এটা উত্তর জানে না, এটা হতেই পারে না। রেজিস্টিভ লোডের জন্য কারেন্টের প্যাটার্ন কোনটা হবে? স্যার উপরেরটা স্যার। কোনটা? এটা? না না স্যার, এটা নিচে লাস্টেরটা। জি স্যার, এটা। এটা? জি স্যার। গুড, এটাই হবে। আচ্ছা, আমি শোনো, তোমরা যে ক্লাস যখন জয়েন করো আমি এরপর থেকে কি করবো, পারফরমেন্স টেস্ট নিবো। কিভাবে জানো? আমি রোল ধরে ধরে জিজ্ঞেস করবো। এরপর থেকে পারফরমেন্স টেস্ট তোমার চ্যাট বক্সে হবে না, আমি রোল ধরে জিজ্ঞেস করবো। তো তোমার নেট কানেকশন যদি উইক থাকে সেটা ভিন্ন জিনিস, আদারওয়াইজ আমি পারফরমেন্স টেস্ট এভাবেই নেবো। ওকে, আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি। এখানে আমরা আরএমএস আউটপুট ভোল্টেজটা দেখছিলাম কিরকম আসছিল। আরএমএস আউটপুট ভোল্টেজ ছিল ভিএস, দি আউটপুট ওয়াজ ইকুয়াল টু ভিএস আরএমএস ভ্যালুটা। হ্যাঁ, এটা কিন্তু এসি, বাট এর ভ্যালুটা দেখা যাচ্ছে তুমি যে সাপ্লাই ভোল্টেজটা দিছো তার সমান আরএমএস ভ্যালুটা। তবে তার একটা ফোরিয়ার সিরিজের এক্সপ্রেশন থাকবে, যেখানে তোমার এই যে যেহেতু এই ভোল্টেজ শেপটা তুমি যদি দেখো এটা পারফেক্ট একটা স্কোয়ার ওয়েভ, সো এরকম একটা শেপের জন্য কি হয়, ফান্ডামেন্টাল কম্পোনেন্ট যেমন প্রেজেন্ট থাকে একই সঙ্গে তার সমস্ত অড হারমোনিক্স গুলো প্রেজেন্ট থাকে। ওকে, সো এইভাবে আমরা তার ওয়েভ শেপ গুলো এক্সপ্রেশন লিখতে পারি। তো ইনস্ট্যান্টিনিয়াস এক্সপ্রেশন হচ্ছে এইটা, যেখানে তোমার এন এর ভ্যালুটা 1 থেকে শুরু করে 3, 5, 7 এইভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে, তবে অল দ্য অড নাম্বারস অনলি। হ্যাঁ, তো আমরা যখন ক্যালকুলেট করব কাজ, প্রবলেম যখন সলভ করব, প্রবলেম সলভ করার সময় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে 1 তো ফান্ডামেন্টাল কাউন্ট করতেই হবে, এরপরে 3, 5, 7 সর্বোচ্চ 3, 5, 7 মানে অড হারমোনিক্স গুলো আমরা কাউন্ট করব। তো এখানে দুটো প্রবলেম সলভ করা ছিল, আমি আশা করি তোমরা এগুলো দেখছো, সলভ করছো। বাই দ্য ওয়ে একটা জিনিস বলে রাখি, তোমাদের আজকে প্রেজেন্ট হচ্ছে 22 জন। যারা প্রেজেন্ট নাই তাদেরকে এই মেসেজটা একটু দিতে হবে। আমাদের নেক্সট উইকে একটা কুইজ হবে, থার্ড কুইজ। যে কোনো ক্লাসে কুইজটা হবে এবং সেটা হবে ইনভার্টারের উপরে। খেয়াল রাখবা, যে কোনো ক্লাসে কুইজটা হবে এবং সেটা হবে ইনভার্টারের উপরে। সেকশন সি এবং সেকশন এ দুইটা গ্রুপেরই কুইজ হবে ইনভার্টারের উপরে, বাট সেকশন সি এটা নেক্সট উইকে হবে। অলরাইট স্যার, এই মেসেজটা শেয়ার করে দিবা গ্রুপের বাকিদের সঙ্গে। আমরা শুরু করবো আজকে নতুন টপিক, থ্রি ফেজ ইনভার্টার। ওকে, সো রেকর্ডেড লেকচারটা আমি মোটামুটি আবার রিভিউ করলাম। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমি মানে মোর দ্যান হ্যাপি টু অ্যান্সার দোজ কোয়েশ্চেন্স। তো আমি কোনো কোয়েশ্চেন না পেলে আমি স্বাভাবিকভাবেই নতুন টপিকে যাব। তো আমাদের ডিসকাশন এখন হচ্ছে তাহলে থ্রি ফেজ ইনভার্টার নিয়ে। থ্রি ফেজ ইনভার্টারটা আসলে কি? থ্রি ফেজ ইনভার্টার হচ্ছে তুমি আউটপুট এখন তিনটা ফেজ এক্সপেক্ট করতেছো, তাই না? তুমি ইনপুটে ডিসি দিচ্ছ এবং আউটপুট থেকে তিনটা ফেজের ভোল্টেজ এক্সপেক্ট করতেছো, যেমন ভিএ, ভিবি, ভিসি তিনটাকে তুমি এক্সপেক্ট করতেছো। এখন সেটা কিভাবে সম্ভব? সেটা এইভাবে সম্ভব, এইভাবে আমি সার্কিটটাকে ডিজাইন করতে পারি। খেয়াল করে দেখো এই সার্কিটটা, খেয়াল করো এখানে কি করলাম আমরা কি করলাম, এখানে আমাদের ডিসি সাপ্লাই ছিল, এই যে একটাই ডিসি সাপ্লাই, আর কিছু না। একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স, ডিসি সোর্স আমরা নিলাম এবং সেখান থেকে আমরা তিনটা ফেজ ক্রিয়েট করলাম। কিভাবে দেখো, প্রথমে আমরা ইনভার্টার 1 বসালাম এখানে। ইনভার্টার 1, ইনভার্টার 1টা আসলে কে? ইনভার্টার 1 কিন্তু সেই ফুল ব্রিজ ইনভার্টারের এই কনফিগারেশনটা, এই যে আমরা একটু আগে এই যে এই কনফিগারেশনটা, সিম্পলি এইটাই। এই সার্কিটে ওখানে এসে বসলো। এই যে তোমার সোর্স হচ্ছে ভিএস, ভিএস/2, ভিএস/2 দুই ভাগে যদিও দেওয়া হয়েছে, তুমি জাস্ট ভিএস লিখতে পারো। এবং তার ভিতরে হচ্ছে এখানে তাহলে চারটা সুইচ এবং তারপরে একটা লোড। হ্যাঁ, এখানে লোডটা কি? লোডটা কিন্তু থ্রি ফেজ লোড। হ্যাঁ,
থ্রি ফেজ লোডটা আমরা আদার সাইডে কানেক্ট করব। খেয়াল করো, তাহলে ইনভার্টারের প্রথম পার্টটাতে আসতেছে হচ্ছে এটা যদি ফেজ এ ক্রিয়েট করে, এটা তো একটা ফেজের এক সিঙ্গেল ফেজ ক্রিয়েট করবে ডেফিনেটলি। সো আমি এটাকে ফেজ এ বলি। ওকে, সো তার কারেন্টটা, লোড কারেন্টটা কোন জায়গা দিয়ে পাস করে? এই যে ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং দিয়ে পাস করে। তার মানে কি ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং দিয়ে ডেফিনেটলি একটা কারেন্ট যাবে। ওকে, তো তুমি চাইলে পরে স্টেপ আপ ডাউন এরকম কিছু করতে পারো। তো ইনভার্টার 1 এর ভিতরে তাহলে কয়টা সুইচ? ইনভার্টার 1 এর ভিতরে সুইচ কয়টা বলো তো? রোল 141 শুনতে পাচ্ছ জাবিদ? রোল 141 শুনতে পাচ্ছ না? It's just log in. 144 রোল 144 Yes, sir. হ্যাঁ, কয়টা সুইচ বলো তো ইনভার্টার 1 এর ভিতরে? কয়টা সুইচ বলো? ইনভার্টার 1 এর ভিতরে সুইচ কয়টা, মানে মসফেট কয়টা বা বিজেটি কয়টা? কি মনে হয়? দুইটা। দুটা। আচ্ছা, 182 কাসিম শুনতে পাচ্ছ? হ্যাঁ কাসিম, মাইক্রোফোন অন করো। কয়টা কাসিম? আমি শুনি নাই। সুইচ কয়টা? চারটা। চারটা। আচ্ছা, কাসিম বলছে চারটা। এটা কি সাপোর্ট করো আর কেউ? রোল 131 জি স্যার। কয়টা হবে? চারটা না দুটা? চারটা স্যার। চারটা। আচ্ছা, 135 তাকি কয়টা হবে সুইচ? স্যার আটটা স্যার। আটটা। ইনভার্টার 1 এর ভিতরে, ইনভার্টার 1 এ আটটা সুইচ। আচ্ছা, জি রোল 171 আকরাম শুনতে পাচ্ছ? আকরাম। প্রাপ্তি 147 কয়টা সুইচ ইনভার্টার 1 এর ভিতরে? স্যার চারটা। চারটা। ওকে, আচ্ছা আমি তাহলে অ্যান্সার নিচ্ছি হচ্ছে চারটা। বুঝতে পারছো? কেন চারটা? কারণ ইনভার্টার 1 আসলে কিছুই না, ফুল ব্রিজ ইনভার্টার। গুড। তো ফুল ব্রিজ ইনভার্টারের সার্কিটের ভিতর তুমি যদি দেখো, এই যে ফুল ব্রিজ ইনভার্টারে এখানে সুইচ কয়টা ছিল? চারটা ছিল না? 1 2 3 4। তো আমাদের এই চারটা ট্রানজিস্টর বা এই চারটা মসফেটই আসলে ওই ইনভার্টার 1 এর ভিতরে আছে। তার মানে একটা ফেজ, সিঙ্গেল ফেজ ক্রিয়েট করতে গেলে আমার সুইচ প্রয়োজন হয়, সুইচ মানে মসফেট প্রয়োজন হয় হচ্ছে চারটা। এখানে তোমার কিন্তু তিনটা ফেজ ক্রিয়েট করতে হচ্ছে। তুমি প্রথমে ফেজ এ ক্রিয়েট করলা, দেন ফেজ বি ক্রিয়েট করলা, দেন ফেজ সি ক্রিয়েট করলা। কিভাবে ক্রিয়েট করলা? খুব সহজ। তুমি যখন এটা সুইচ গুলোকে অন করবা, তার 120 ডিগ্রি পরে তুমি ইনভার্টার 2 এর সুইচ গুলোকে অন করবা। তাতে কি হবে? ফেজ বিটা ফেজ এ থেকে 120 ডিগ্রি শিফটেড হয়ে যাবে। ফেজ বি এরও 120 ডিগ্রি সময় পরে তুমি ফেজ সি এর চারটা সুইচকে অন করবা। সো ফলাফল কি? ফেজ সি আরো 120 ডিগ্রি শিফটেড হয়ে গেল। তো তোমার টার্গেট নিশ্চয়ই ফুলফিল হয়ে গেল। তুমি তিনটা ফেজ চাচ্ছিলা আউটপুটে, এবং তিনটা ফেজ ক্রিয়েট করার জন্য আমরা কি করলাম? আমরা এই তিনটা ইনভার্টার নিয়ে আসলাম সেই সেম ডিসি সাপ্লাই থেকে, বাট এই ইনভার্টার গুলোকে অ্যাক্টিভেট করলাম হচ্ছে 120 ডিগ্রি পর পর, এবং 120 ডিগ্রি পর পর অ্যাক্টিভেট করাতে আমরা তিনটা ফেজের সিগন্যাল পেয়ে গেলাম। অলরাইট, তিনটা ফেজের সিগন্যাল আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে কি হচ্ছে? আমরা তাহলে এইভাবে থ্রি ফেজ সাপ্লাইটা আউটপুটে তৈরি করতে পারি। এখন এইখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে এই যে যেহেতু তোমাকে তিনটা ইনভার্টার আনতে হয়েছে, প্রতিটা ইনভার্টারের ভিতরে চারটা করে মসফেট। সো চারটা মসফেটের জন্য তোমাকে গেট পাস তৈরি করতে হচ্ছে। এইভাবে তোমার 4 গুণ 3 12টা মসফেটের জন্য গেট পাস প্রয়োজন হবে, এবং এই গেট পাস গুলো 120 ডিগ্রি শিফটেড ওই অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। তাহলে আমরা কি কোনোভাবে মসফেটের সংখ্যাটা কমাতে পারি কিনা? কারণ স্বাভাবিকভাবে তোমার মসফেট সংখ্যা যত বাড়বে, সুইচিং বেশি হচ্ছে এবং সুইচিং লসটাও বেড়ে যাচ্ছে। তাহলে আমরা সুইচিং লসটা কমাতে চাই এবং মসফেটের সংখ্যাটাও কমাতে চাই।
সো মসফেটের সংখ্যা কমায় আমরা কি করলাম, এই ইনভার্টার অ্যারেঞ্জমেন্টটা থেকে বের হয়ে আসলাম। এটা দিয়ে খুবই সম্ভব, কোনো সমস্যা নাই, আমরা তিনটা আউটপুট ঠিকই পাবো। বাট যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে মসফেটের সংখ্যা অনেক বেশি, তো গেট পাস বেশি প্রয়োজন হবে, এবং যেহেতু মসফেটের সংখ্যা বেশি কাজে সুইচিং লসটাও বেড়ে যাবে। তো আমরা কি করলাম, আমরা এর একটা সহজ সমাধান বের করলাম। সেই সহজ সমাধানটা হচ্ছে এইরকম। তো এই সার্কিটটা খেয়াল করো, এখানে মসফেটের সংখ্যা কত? এখানে মসফেটের সংখ্যা হচ্ছে 6টা, তার মানে আগের তুলনায় অর্ধেক। আমি 3 ফেজ সাপ্লাই এখান থেকেও পাবো, বাট আমাকে মসফেট যে সংখ্যা ইউজ করতে হবে সেটা হচ্ছে 6টা মসফেট এখানে ইউজ করতে হবে। তো মসফেট গুলো কি কি? 1 3 5, নিচের মসফেট গুলো 4 6 2, এটা 4 হবে, Q4 4 6 2। সো নাম্বারিংটা খেয়াল করো বা লেবেলিংটা খেয়াল করো, আমরা কিন্তু যখন কন্ট্রোল রেক্টিফিকেশন করে আসছি তখনও কিন্তু এইভাবেই লেবেলিং করে আসছি যে 1 3 5 4 6 2। ইনকামিং পাথে, সোর্স থেকে ইনকামিং পাথে সেটা হচ্ছে 1 3 5, আর সোর্সে রিটার্নিং পাথে 4 6 2। এইভাবে আমরা লেবেলিং করে আসছি, এবং এই লেবেলিংটা আমরা অল থ্রু পাওয়ার ইলেকট্রনিক্স ফলো করব। সো এখানে আমরা তাই করলাম। তাহলে এখানে আমরা 1 3 5 4 6 2 এটা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে কি হচ্ছে খেয়াল করো, এখানে কিছু ডায়োড আনা হয়েছে। তো ডায়োড গুলো কখন লাগবে আমাকে কেউ উত্তর দিতে পারবে বলো? এই ডায়োড গুলো কি সবসময় লাগবে? না স্যার, ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে তখন ফ্রি হুইলিং ডায়োড হিসেবে কাজ করবে। ইন্ডাকটিভ জন্য ডায়োড লাগবে, আর কখনোই ডায়োড গুলো লাগবে না। তো কখনো যদি তোমাকে বলা হয় যে ড্র দ্য মিনিমাম সার্কিট, হ্যাঁ, ড্র দ্য সার্কিট উইথ মিনিমাম কম্পোনেন্টস ফর 3 ফেজ রেজিস্টিভ লোড, তখন অ্যান্সারে নিশ্চয়ই তোমার ডায়োড গুলো আসবে না। হ্যাঁ, কাজে এই কোশ্চেনটা কিন্তু খুব খেয়াল করে দেখবা তোমাকে কি প্রশ্ন করা হচ্ছে। তো আমরা তাহলে যেটা দেখতে পাচ্ছি যে ডায়োড গুলো শুধুমাত্র প্রয়োজন স্যার রেজিস্টিভ লোডে জাস্ট স্যার শুধু 6টা সুইচই থাকবে, মানে মসফেটই থাকবে স্যার, আর কিছু থাকবে না আর কিছু থাকবে না, রাইট। 6টা সুইচ আর ওই ডিসি সাপ্লাইটা, এইটাই, আর কিছু নেই। ওকে, স্যার। আর এরপর তুমি লোড কানেক্ট করে দিবা। আর যখন ইন্ডাকটিভ লোড আসবে সেই ক্ষেত্রে তোমার ডায়োড গুলোর প্রয়োজন হবে। আচ্ছা, তো তাহলে আমরা এখানে 6টা সুইচ আমরা ধরে নিচ্ছি আমাদের লোডটা রেজিস্টিভ। সো ফার্দার ড্রয়িং এ আর ডায়োড গুলো না আঁকলেও চলে, যদিও বইতে কন্টিনিউ করছে, বাট আমরা না আঁকলেও পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে ফার্দার কানেকশন কি, তোমার লোডটা কেমন হবে? লোডটা কিন্তু রেজিস্টিভ লোড বলা হচ্ছে, এবং লোডটা যদি রেজিস্টিভ হয়, রেজিস্টিভ লোড মানে কি 3 ফেজ রেজিস্টিভ লোড কিন্তু। তো 3 ফেজ লোড গুলো কেমন হয় দেখতে? তারা নরমালি কেমন ভাবে কানেক্টেড থাকে? হয় ওয়াই কানেক্টেড হয়, না হলে ডেল্টা কানেক্টেড হয়, রাইট? তো আমরা ফর দ্য টাইম বিং ধরে নেই আমাদের লোডটা হচ্ছে ওয়াই কানেক্টেড বা স্টার কানেক্টেড। তাহলে লোডটা কেমন হবে দেখতে? লোডটা হবে দেখতে এরকম কিছু, বলা হয়েছে রেজিস্টিভ লোড, এবং আরো সিম্পলিসিটির জন্য ধরে নিচ্ছি লোডটা ব্যালেন্স লোড। খেয়াল করো, লোডটা রেজিস্টিভ লোড এবং একই সঙ্গে ব্যালেন্স লোড। তাহলে একটা কাজ করি, আমরা কানেকশন গুলো কমপ্লিট করি। এখানে দিয়ে দিলাম এ এর কানেকশন, এখানে দিয়ে দিলাম বি এর কানেকশন, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে সি এর কানেকশন। ওকে, এটা হচ্ছে নিউট্রাল, মাঝে হচ্ছে নিউট্রাল, এবং যেই তিনটা রেজিস্ট্যান্স আছে সেই তিনটা রেজিস্ট্যান্স হচ্ছে আর আর এবং আর, তিনটে ইকুয়াল। ওকে, আর 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 তিনটে ইকুয়াল, ব্যালেন্স লোড এবং রেজিস্টিভ লোড। সো এইভাবে আমি আমাদের সমস্ত মানে ইনভার্টারের পুরো কানেকশনটা, 3 ফেজ ইনভার্টারের পুরো কানেকশনটা ফর এ ওয়াই কানেক্টেড ব্যালেন্সড আর লোড শেষ করলাম। শেষ করার পরে এখন যেটা নেক্সট টার্গেট সেটা হচ্ছে আমি দেখতে চাই যে কিভাবে একটা ডিসি সাপ্লাই ইনপুট দিয়ে আউটপুটে 3টা ফেজের ভোল্টেজ ক্রিয়েট করা সম্ভব, সেটা একটু দেখতে চাই। তো 3টা ফেজের ভোল্টেজ তখনই তুমি ক্রিয়েট করতে পারবা যখন তুমি প্রপারলি সুইচ গুলোকে ট্রিগারিং করবা। ওকে, প্রপারলি সুইচ গুলোকে ট্রিগারিং করবা, তখনই শুধুমাত্র এই লোডের মধ্যে এসি কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, একটা কাজ করি তাহলে, আমি এক্সপেক্ট করি তোমরা সবাই নিশ্চয়ই কাগজ কলম নিয়ে বসছো। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এটার জন্য ওয়েবশেপ গুলো ড্র করবো। কারোর সাথে যদি কাগজ কলম না থেকে থাকে প্লিজ কাগজ কলম নিয়ে নাও, এটার সাথে সাথে ড্র করো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো আমরা ইনভার্টারের এই প্লটটাতে চলে আসি। এটা আমি এখন ড্র করব। কারোর সাথে যদি গ্রাফ পেপার থাকে তাহলে খুবই ভালো, আর গ্রাফ পেপার না থাকলেও জাস্ট কাগজ কলম নিয়ে নাও, ফ্রি হ্যান্ড ড্রয়িং করো, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের সেই 3 ফেজ ইনভার্টার। আমি একটু জুম করে নেই। এই হচ্ছে আমাদের সেই 3 ফেজ ইনভার্টার। 3 ফেজ ইনভার্টারে খেয়াল করো আমাদের সাপ্লাই হচ্ছে ভিএস, ভিএস বাই 2 করে যদিও দেওয়া, বাট তুমি জাস্ট ভিএস লিখতে পারো, কোনো সমস্যা নাই। ডিসি সাপ্লাইটার ভ্যালু হচ্ছে ভিএস। আমাদের ট্রানজিস্টর হচ্ছে বা মসফেট হচ্ছে, মসফেট বা আইজিবিটি চাই বলে ইউজুয়ালি আইজিবিটি ব্যবহার করা হয়। 6টা, Q1 Q3 Q5 লেবেলিং করা হয়েছে, খেয়াল করবা 1 3 5, এন্ড নিচে হচ্ছে এটা একটু কারেকশন করে নিতে হবে 4 6 2, এইভাবে লেবেলিং করা। অলরাইট, সো এরপরে কি হবে, আমরা ওয়েবশেপ গুলো ড্র করা শুরু করি। তো প্রথম ওয়েবশেপ যেটা আমি ড্র করব সেটা হচ্ছে আমার সাপ্লাইটা, এবং সাপ্লাইটা এটা ড্র করা সবচেয়ে সহজ, কারণ সাপ্লাইটা কি তোমার ডিসি। খেয়াল রাখতে হবে সাপ্লাইটা কিন্তু ডিসি। অলরাইট, তো সাপ্লাই যদি ডিসি হয় তাহলে আমরা কিভাবে ড্র করবো, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে সাপ্লাই প্লট।
আমরা সিম্পলি এখানে একটা সাপ্লাই ভোল্টেজ প্লট করলাম, সিম্পলি একটা সাপ্লাই ভোল্টেজ কনস্ট্যান্ট ডিসি ভোল্টেজ প্লট করলাম। খেয়াল রাখবা এটা যেন ভুল না হয়। পরীক্ষায় যেটা তোমরা ভুল করো সেটা হচ্ছে ওই যে 3 ফেজ সাপ্লাই ড্র করতে করতে এখানেও একটা 3 ফেজ সাপ্লাই ড্র করে বসে থাকো। উত্তর আসলে কিন্তু তা হবে না, কারণ এটা হচ্ছে ইনভার্টার সার্কিট। সো ইনপুট ডিসি, ইনপুট কিন্তু এসি না, সেটা খেয়াল রাখতে হবে। আউটপুট এসি আসবে বাট ইনপুট কনস্ট্যান্ট ডিসি। সো ইনপুট ড্র করা শেষ, এবারে আমরা সুইচিং করব। আচ্ছা, সুইচিং করার জন্য আমাদের দু ধরনের মেকানিজম আছে। দু ধরনের মেকানিজমের মধ্যে একটাকে বলা হচ্ছে 180 ডিগ্রি, অলরাইট, একটাকে বলা হচ্ছে 180 ডিগ্রি জন্য একটা সুইচ কন্ডাক্ট করে। ওকে, সুইচ যেগুলো আছে এই যে সুইচ, এই সুইচ গুলো 180 ডিগ্রির জন্য কন্ডাক্ট করে, প্রতিটা সুইচ 180 ডিগ্রির জন্য কন্ডাক্ট করে, এইটা এক ধরনের মোড। আরেকটা মোড হচ্ছে সুইচ 120 ডিগ্রির জন্য কন্ডাক্ট করে। অলরাইট, তো আমরা দুটো মোড নিয়ে ডিসকাস করব। আমরা শুরু করি হচ্ছে 180 ডিগ্রি কন্ডাকশন মোড নিয়ে। অলরাইট, তো 180 ডিগ্রি কন্ডাকশন মোড নিয়ে যদি ডিসকাস করতে চাই তাহলে সেই ড্রয়িংটা শেষ করি। প্রথমে এটা ছিল সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজটা প্লট করলাম। এইবার তুমি সুইচের অ্যাক্রসের ভোল্টেজ ওয়েভশেপ গুলো ড্র করো। আচ্ছা, এখানে 180 ডিগ্রি যখন বললাম, এই যে 180 ডিগ্রি কন্ডাকশন মোড, তখন সুইচ গুলোর গেট পালস গুলো ঠিক প্লট করে ফেলি। 6টা সুইচ, তো 6টা গেট পালসের প্যাটার্ন লাগবে। সো Q1, Q2, Q3, Q4, Q5, Q6, এটা T1 লিখছি অবশ্য, এনিওয়ে সমস্যা নাই। T1, T2, T3, T4, T5, T6, এই 6টা ট্রানজিস্টরের জন্য আমরা গেট পালস প্লট করব। কি বললাম, 180 ডিগ্রির জন্য প্রতিটা ট্রানজিস্টর অন থাকবে। তাহলে একটা কাজ করি, প্রথমটা ধরি, ধরে নেই প্রতিটা সেগমেন্ট আমার 60 ডিগ্রি করে। এখানে যে সেগমেন্ট গুলোতে ভাগ করা হয়েছে এটা প্রতিটা সেগমেন্ট ধরে নিচ্ছে 60 ডিগ্রি। 30 ডিগ্রি গুলো ধরলেও কোনো সমস্যা নাই, যেহেতু 180 ডিগ্রি কনভার্ট করবে। যদি তুমি প্রতিটা সেগমেন্ট 30 ডিগ্রি করে ধরো তাহলে 6 সেগমেন্ট পর্যন্ত এটাকে হাই রাখবা। যদি প্রতিটা সেগমেন্টকে তুমি 60 ডিগ্রি করে ধরো তাহলে 3 সেগমেন্ট পর্যন্ত আমি গেট পালসকে হাই রাখবো। তো আমি ধরে নিচ্ছি প্রতিটা সেগমেন্ট 60 ডিগ্রি করে, তো আমি 3 সেগমেন্ট পর্যন্ত গেট পালসটাকে হাই রাখলাম। খেয়াল করো, 3 সেগমেন্ট পর্যন্ত গেট পালসকে হাই রাখলাম। এখন আমরা কি করব, আমরা নেক্সট গেট পালসে যাব। তবে তার আগে প্রথম গেট পালসটা শেষ করি। একটা গেট পালস এটা তো জাস্ট একবারের জন্য আসবে না নিশ্চয়ই, এটা ঘুরে ঘুরে আবার আসবে, কারণ এটা নিশ্চয়ই একটা পিরিয়ডিক সিগন্যাল, রাইট? তো যদি তাই হয় তাহলে কি হবে, 180 ডিগ্রির জন্য যদি সে হাই থাকে তাহলে সে কত সময়ের জন্য লো থাকবে বলো তো? পরবর্তী 180 স্যার। পরবর্তী 180 জন্য সে লো থাকবে। তো পরবর্তী 180 জন্য যদি সে লো থাকে তাহলে 1 2 3 প্রতি ঘর যেহেতু 60 ডিগ্রি করে ধরছি আমি, লো থাকলো। আবার সে এখানে এসে হাই হবে 3 ঘরের জন্য, 3টা সেগমেন্টের জন্য। আবার সে এখানে লো থাকবে 3টা সেগমেন্ট, আবার সে এখানে এসে হাই হবে। তো এইভাবে আমরা পুরো প্লটটাকে শেষ করতে পারি ফর T1। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপরে হচ্ছে তোমার টোটাল ট্রানজিস্টরের সংখ্যা কত? 6টা। একটা কমপ্লিট সাইকেল কত? 360 ডিগ্রি। তো 360 কে আমরা যদি 6 দিয়ে ভাগ করে ফেলি তাহলে যেটা আসে সেটা হচ্ছে 60 ডিগ্রি। তার মানে একটা গেট পাস থেকে আরেকটা গেট পাস কিন্তু শিফটেড হবে 60 ডিগ্রি পরিমাণে। তো তুমি যখন T1টা প্লট করে ফেলছো তখন তুমি T2টা প্লট করতে পারবা কিভাবে? T2টা জাস্ট 60 ডিগ্রি সরে আসবে T1 থেকে। তো আমরা এখানে T2টাকে প্লট করবো 60 ডিগ্রি পর থেকে, এবং সেও ওই 180 জন্য সে হাই থাকবে, তারপরে 180 জন্য লো থাকবে, আবার 180 জন্য হাই হবে। এভাবে আমরা পুরো T2টা প্লট করে ফেলতে পারি। এইভাবে তাহলে তোমরা বাকি সবগুলো প্লট করে ফেলতে পারো। T3 কি হবে, আরো 60 ডিগ্রি সরে আসবে, রাইট? তো আমরা আরো 60 ডিগ্রি সরাই নিয়ে আসলাম, এটা হচ্ছে T3। সবাই সাথে সাথে ড্র করবা, ড্র করলে পরে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই রেকর্ডটা পরবর্তীতে না দেখলেও চলবে। এখান থেকে হাই হবে 60 ডিগ্রি পর্যন্ত সরে আসে প্রতিটাই। T5 T4 পর্যন্ত করলাম, এবার T5। এটা ড্রয়িং এ আশা করি ভুল হবে না। আচ্ছা, খেয়াল করো এখানে ফার্স্ট এইখানে 3টা সেগমেন্ট তো লো ছিল, তার আগে একটা হাই পাবো আমরা, এই জায়গাটাতে একটা হাই পাবো। T6 এরকম 60 ডিগ্রি সরে আসবে। রাইট, তো এটা আমরা করলাম, আর এখানে প্রথমে দুইটা ঘষে হাই থাকবে। তো এই হচ্ছে আমাদের গেট পাস গুলোর ওয়েভ শেপ। ওকে, গেট পাস এর ওয়েভ শেপ কমপ্লিট। আশা করি এই পর্যন্ত ড্র করতে পারছো সবাই। কেউ ড্র করতে না পারলে বলো, কোনো সমস্যা হচ্ছে কিনা?
180 না ডিগ্রি স্যার পারছি স্যার। হ্যাঁ, কারণ 180 ডিগ্রি কন্ডাকশনের জন্য আমরা এটা প্লট করলাম। এবার একটা কাজ করি, আমরা এখানে লোডটা আসলে ড্র করি না, লোডটা একটু ড্র করে ফেলি কারণ লোডটা আমাদের লাগবে। লোডটা ড্র করি, ফেজ এ বি সি তিনটা, তো এখানে আমরা একটা কাজ করি এইভাবে, তিনটা ফেজ ব্যালেন্স লোড বলা হচ্ছে। সো রেজিস্টিভ লোড, ব্যালেন্স লোড এবং ওয়াই কানেক্টেড লোড। সো তিনটা ফেজ আমরা কানেক্ট করে ফেলি এখানে। এটা ধরে নিই এটা এ, এটা বি এন্ড দেন এটা সি। ওকে, এখানে নিউট্রাল এবং কানেকশন গুলো তো দেখাই যাচ্ছে এ বি সি, আশা করি দেখা যাচ্ছে ভিজিবল। আমি তারপর একটু জুম করে নিলাম। ওকে, সো এই হচ্ছে আমাদের কানেকশন গুলো। এবং রেজিস্ট্যান্স গুলো কি কি? রেজিস্ট্যান্স তো একই ভ্যালু, সব জায়গায় একই ভ্যালু। এখানে ওয়ার, এখানে ওয়ার, এখানে ওয়ার। আচ্ছা, এবার কি করব? আমরা এতদিন যা করে আসছি সেটা হচ্ছে যে আমরা আউটপুটটা ড্র করছি কিভাবে, দেখতে হয় যে কখন কোন সুইচ অন, তার উপরে ভিত্তি করে আমরা আউটপুটটা প্লট করি, রাইট? তো আমরা সেটাই করবো এখন, আউটপুটটা প্লট করবো, বাট দেখতে হবে কোন সেগমেন্টে কোন কোন সুইচ অন থাকে সেটা আমরা চেক করবো। সো ফার্স্ট সেগমেন্টে আসো, একদম প্রথম সেগমেন্টে। প্রথম সেগমেন্ট হচ্ছে এইটা, একদম প্রথম সেগমেন্ট। ওকে, সো কে কে অন? 1, এই যেখানে গেট পাস দেখতে পাচ্ছি, 5 স্যার 1 5 6 6 এরা অন। ওকে, সো এটা কিন্তু একটা সিকোয়েন্স দেখবা, 5 6 1, তাই না? এটা একটা সিকোয়েন্স। কিন্তু এর পরেরটা কে কে অন থাকবে খেয়াল করো, 1 2 6। ওকে, একটু একটু করে সরে আসবে। এরপরে থাকবে হচ্ছে 1 2 3, এরপরে কি থাকবে 2 3 4, তারপরে 3 4 5, এভাবে চলতে থাকবে। ওকে, তো তোমার ড্রয়িং যদি কারেক্ট হয়ে থাকে তাহলে এই সিকোয়েন্সটা তুমি পেয়ে যাবা, যে 5 6 1 6 1 2 1 2 3 2 3 4, এভাবে আগের একটাকে নিয়ে আবার নতুন করে দুটো যোগ হয়, এভাবে চলতে থাকবে। তো তাহলে আমরা প্রথম সেগমেন্টের জন্য আউটপুট ওয়েভশেপটা প্লট করি। আউটপুট ওয়েভশেপ কি কি প্লট করতে চাচ্ছি আমরা? আমরা তিনটা লাইন টু লাইন ভোল্টেজ প্লট করতে চাচ্ছি এবং একই সঙ্গে আমরা তিনটা ফেজের ভোল্টেজ প্লট করতে চাচ্ছি। তো প্লট করা যাক। এইটার জন্য কি করব? দেখো প্রথম সেগমেন্টে আছে আমরা T1 T5 T6, একটু মার্ক করি আমরা। T1 হচ্ছে এইটা, তারপরে হচ্ছে তোমার এটা কিন্তু Q4 ছিল, বাই দ্য ওয়ে, এটা যেহেতু ড্রয়িং একটু ভুল আছে। এরপর হচ্ছে 5 হচ্ছে এইটা, আর এটা হচ্ছে 6। ওকে, তো এখন কি হচ্ছে, যখন তুমি 1 5 6 মার্ক করলা, মার্ক করা মানে কি দেখো খেয়াল করে, এই পাথগুলো কিন্তু শর্ট, এই সুইচটা অন মানে কি এই পাথটা শর্ট, রাইট? তো আমি কি করব, আমি এই পুরো ডায়াগ্রামটার এখন একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম ড্র করব। সিম্পলিফাইড মানে কি, কোন কোন ট্রানজিস্টর অন তাদেরকে শর্ট কাউন্ট করে তারপর আমি পুরো সার্কিটটা প্লট করব। তাহলে প্লট করা যাক। সার্কিটটা কেমন হবে দেখতে? সার্কিটটা দেখতে হবে এরকম। প্রথম সেগমেন্টের জন্য, এই যে প্রথম সেগমেন্ট, প্রথম 60 ডিগ্রির জন্য সার্কিটটা চেহারা দাঁড়াচ্ছে তখন এরকম। সাপ্লাই হচ্ছে VS। ওকে, তো সাপ্লাই VS টা তুমি প্লট করো। VS থেকে কি হচ্ছে, কারেন্ট এই পাশে আসতেছে, এসে Q1 শর্ট হয়ে A হয়ে রেজিস্ট্যান্স হয়ে নিউট্রালে চলে যাচ্ছে। তো এই পর্যন্ত আগে ড্র করো। ফার্স্টে সে সুইচটাকে শর্ট পাচ্ছে, শর্ট পাওয়ার পরে সে যাচ্ছে নোড A তে গেলাম, A তে যাওয়ার পরে তারপরে সে পাচ্ছে হচ্ছে একটা রেজিস্ট্যান্সে গেলাম এবং এরপরে আমি নিউট্রাল পর্যন্ত আসলাম, রেজিস্ট্যান্সে গেলাম, এরপরে নিউট্রাল পর্যন্ত আসলাম। ওকে, এই পর্যন্ত প্লট করা গেল, আশা করি সমস্যা হবে না। এরপরে দেখো এখানে আরো একটা ট্রানজিস্টর কিন্তু অন ছিল, এই যে কারেন্ট ইনকামিং পাথে আরো একটা ট্রানজিস্টর অন ছিল, সেটাকে Q5। সো Q5 টা তো তাহলে শর্ট, তাই না? সো কারেন্ট কি হবে, এই পাথেও আসবে। সো Q5 টা শর্ট, Q1 শর্ট, Q5 শর্ট, তার মানে তারা কিন্তু সেম পয়েন্ট হয়ে গেল এখন, তাই না? তারা দুজনেই কিন্তু শর্ট। সো আমরা কি করতে পারি, এটা আবার কোথায় কানেক্টেড? এটা হচ্ছে সি তে কানেক্টেড, সি হয়ে রেজিস্ট্যান্স হয়ে নিউট্রাল পর্যন্ত আসবে। সো এ এবং সি আসলে শর্ট, কারণ Q1 Q5 দুটাই অন। সো তারা দুজনই সোর্সের সঙ্গে এখানে এই পয়েন্টে শর্ট করা, এবং সি এর সঙ্গে রেজিস্ট্যান্স একটা কানেক্টেড, এবং সেই রেজিস্ট্যান্সটা যে মিলিত হচ্ছে এন এর সাথে। ওকে, তাহলে এনটা তো কমন পয়েন্ট এখানে এসে লোডে আসলে। এবার নিচের দিক থেকে আসো তো কি হয় দেখো তো, নেগেটিভ টার্মিনাল থেকে, যে সোর্সের নেগেটিভ টার্মিনাল থেকে তুমি কাউকে কোনো একটা ট্রানজিস্টরকে পাও কিনা? আমি পাচ্ছি Q6 অন, তার মানে এই পাথটা শর্ট, এবং সেই শর্ট পাথটা যে শেষ হচ্ছে বি তে। সো নেগেটিভ থেকে আসলে পরে যে শর্ট পাথটা যায় সেটা শেষ হয় হচ্ছে বি তে, বি এর পরে একটা রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্স শেষ হচ্ছে কিন্তু আবারও সে পুরো নিউট্রালে। সো এই হচ্ছে কমপ্লিট সার্কিট ডায়াগ্রাম। সো এই যে সার্কিট ডায়াগ্রাম আমি এখানে ড্র করলাম, এই পুরো সার্কিট ডায়াগ্রামটা কিন্তু শুধুমাত্র এই প্রথম সেগমেন্টের জন্য। প্রতি সেগমেন্টে নতুন নতুন সার্কিট ডায়াগ্রাম আসবে,
কেন আসবে? কারণ প্রতি সেগমেন্টে তোমার ট্রানজিস্টর যেগুলো অন আছে সেই অনের সিকোয়েন্সটা তো চেঞ্জ হচ্ছে, ভিন্ন ভিন্ন ট্রানজিস্টর একটা সেগমেন্ট অন থাকে। কাজেই এই ডায়াগ্রামটা আমাকে বারবারই প্লট করতে হবে, তবে সেটা কি ভিন্ন ভিন্ন সেগমেন্টের জন্য। তো প্রথম সেগমেন্টে এই সেগমেন্টের জন্য আমরা এবার ভিএবি, ভিএসসি, ভিবিসি, ভিএএন, ভিবিএন, ভিসিএন এগুলো প্লট করে ফেলি। ভিএবি প্লট করো ফার্স্টে। ভিএবি এর ভ্যালুটা কত আমাকে বলতে পারবে? ভিএবি এর ভ্যালু কত এখানে? ভিএবি এর ভ্যালু কত প্রথম সেগমেন্টের জন্য? ভিএবি এর ভ্যালু কত? তুমি এখন কিন্তু দেখবা জাস্ট সিম্পলিফাইড ডায়াগ্রামটা, এই যে জাস্ট এই ডায়াগ্রামটা, এখানে ভিএবি কত দেখো, চেক করে ভিএবি কত আসবে? এই সার্কিটটা ভিএস স্যার, এটা 1-1 এর সার্কিট না? তোমরা 1-1 এর এরকম সার্কিট সলভ করছো না? তাহলে আমি এখন যদি জানতে চাই যে এ এবং বি এর মাঝে ভোল্টেজ কত, উত্তর কি হবে? ভিএস স্যার, ভিএস, এক্স্যাক্টলি ভিএস, গুড, উত্তর হচ্ছে ভিএস। ভিএবি এর মাঝে ভোল্টেজ কি? একটাই তো, ভিএস, আর তো কিছু নাই। সো জাস্ট এইটুকু এই সেগমেন্টের জন্য প্লট করো ভিএস, এখানে লিখতে হবে, এই ভ্যালুটা লিখতে হবে, এখানে পাশে লিখতে হবে, এটা ভ্যালু হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে ভিএস। ভিবিসি কত? ভিবিসি কত বলো? ভিবিসি কত? স্যার সেমই থাকবে, ভিএসি থাকবে। ভিএস থাকবে না, তুমি যদি বলতে ভিসিবি তাহলে বলতে ভিএস, আমি কিন্তু বলতেছি ভিবিসি। ভিএস বাই 2 হবে স্যার। না 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 না, ভিবিসি মাইনাস হবে স্যার, মাইনাস হবে স্যার। এক্স্যাক্টলি মাইনাস হবে। এআরসি টা একই পয়েন্ট, মাইনাস, তাই না? এআরসি কিন্তু একই জি পয়েন্ট, স্যার। শর্ট করা। সো ভিবিসি যখন তুমি দেখবা তখন কিন্তু আসলে তুমি রাইট। সো ভিবিসি হচ্ছে মাইনাস ভিএস, নেগেটিভ সাইড। এটা খুব ভালো করে বুঝতে হবে কিন্তু, বুঝতে পারছো? এটা কিন্তু এক্সামে আসেই, আজ পর্যন্ত কোনো এক্সাম মিস যায় না এটা। তো এটা খুব ভালো করে বুঝতে হবে। তো তাহলে হচ্ছে ভিবিসি হচ্ছে মাইনাস ভিএস, শুধু এক্সামে আসার জন্য না, এমনি তো সার্কিটটা অপারেশনটা দেখতেও মজা লাগে। তারপরে কি? তারপরে হচ্ছে আমি এখন যদি জানতে চাই ভিসিএ কত, উত্তর কি? ভিসি এর উত্তর কি হবে বলো? ভিসিএ কত? এই এআরসি একই পয়েন্ট না? তাহলে ভিসিএ কত হবে? কিছুই তো না স্যার, জিরো হয়ে যাবে না? কিছুই না মানে তো জিরো, তুমি তো কিছুই নাও কোনো উত্তর দিতে পারবে না। জি স্যার, জিরো স্যার। হচ্ছে জিরো, রাইট? জিরো। ভিসিএ হচ্ছে জি জিরো, স্যার। এআরসি টা একই পয়েন্ট, তা তো শর্ট করা, ঠিক আছে? সো ভিসি হচ্ছে জিরো, সিম্পলি জিরো। ভিএএন কত? ভিএএন যদি দেখতে চাই তখন আমাকে কি করতে হবে জানো? ভিএএন দেখতে হলে কেভিএল স্যার, এই যে হ্যাঁ থেভেনিনস থিওরেম ইউজ করতে হবে। ফার্স্টে তোমার ওই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাই করলে যেটা আসবে আর আর এবং আর এই দুটো কিন্তু আসলে প্যারালালে কানেক্টেড, সো এটা হয়ে যাবে r/2। ওকে, এটা হয়ে যাবে r/2, আর রয়ে যাবে হচ্ছে এখানে আর। সেখান থেকে তুমি কারেন্টের ভ্যালু বের করে এখানে ভিএএন হলে কত ড্রপ হয় সেটা বের করতে পারবা, সেটা এখানে বের করে দেওয়া আছে। দেখো এই যে এটা হচ্ছে ফার্স্ট সেগমেন্টের জন্য যেই প্লটটা আমরা করলাম, এক্স্যাক্টলি সেই প্লটটা, অলরাইট। এবং সেই ক্ষেত্রে তুমি যদি কারেন্টের ভ্যালুটা বের করো, কারেন্টের ভ্যালু বের করলে যেটা আসবে সেটা হচ্ছে এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হিসেবে দেখো এটা কি আসবে, এইটুকু হচ্ছে r/2। সো টোটাল রেজিস্ট্যান্স শুড বি এই r প্লাস r/2, সো দ্যাট ইজ 3/2 ইনটু r। সেটা হচ্ছে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা পুরো সার্কিটে সেটা। সো এখন তুমি যদি ইন্ডিভিজুয়ালি প্রতিটা কম্পোনেন্টের একটা ভোল্টেজ ড্রপ বের করতে চাও, তখন ওই কারেন্টটা দিয়ে রেজিস্ট্যান্সটাকে মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই করলে কি আসবে? এটা আসবে vs/3। প্রথম সেগমেন্টে আসবে vs/3। সো vs/3 যদি এখানে ড্রপ হয়ে যায় তাহলে বাকি থাকে কতটুকু? টুয়াইস vs/3। সেটা ড্রপ হবে হচ্ছে এই যে বি এর সঙ্গে যে রেজিস্ট্যান্সটা কানেক্টেড সেখানে, অলরাইট। সো এই ইকুয়েশন, এই সলিউশন, এটা ডেফিনেটলি আমরা সবাই জানি, এগুলো আমরা 1-1 এ করে আসছি। সো দিস ইজ ওয়ে টু সিম্পল, এটা ডিসকাস করার কিছু নাই। তারপর আমরা ডিসকাস করতেছি এখানে জাস্ট মানে বোঝার সুবিধার জন্য, যাতে আমাদের পরবর্তীতে আমরা কোনো পার্ট মিস না করি। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করলাম ফার্স্টে, তারপরে আমাদের যে সাপ্লাই ছিল সেই সাপ্লাইকে আর ইকুইভ্যালেন্ট দিয়ে ভাগ করে দিলাম, তাহলে তুমি পেয়ে গেলা হচ্ছে কারেন্টটা। এবং কারেন্টটা যদি পেয়ে যাও, সেই কারেন্টকে যদি তুমি r/2 দিয়ে মাল্টিপ্লাই করো, দেন ইউ গেট দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস কম্পোনেন্ট। ওকে, and if you multiply this I by this resistance, you get the voltage drop across this BN component. Okay,
সো an bn আমরা খুব ইজিলি বের করতে পারি এবং শেষ পর্যন্ত কি আসছে দেখো van যেটা আসছে দ্যাট হ্যাজ বিকাম vs/3 অলরাইট সাপ্লাই ভোল্টেজের 1/3 এখানে ড্রপ হয় তাহলে বাকি 2/3 নিশ্চয়ই এখানে ড্রপ হয় তবে একটা বিষয় আছে আমি যদি এখন তোমাকে বলি vnb এখানে খেয়াল করো van টা কত এই দিক থেকে এই দিকে যেতে van টা কত vs/3 ওকে তাহলে vnb কত বলো তো টোটালটা সবগুলো ড্রপ সাম আপ করলে তো ভিএসি আসবে সাপ্লাই ভোল্টেজ আসবে তাই না তো 1/3 যদি এখানে ড্রপ হয় তাহলে 2/3 নিশ্চয়ই রেজিস্ট্যান্স যেটা ভি এর অ্যাক্রস আছে সেখানে ড্রপ হচ্ছে তাহলে ভিএনবি কত আসবে টুয়াইস vs/3 আসবে না 2bs/3 এক্স্যাক্টলি 2bs/3 আসবে তোমার কাছে কি জানতে চাওয়া হয়েছে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে কিন্তু vbn এনবি কিন্তু না তাহলে বিএন কিভাবে বের করবো আমি জাস্ট মাইনাস আসবে সামনে একটা এটা কি বোঝা গেছে খেয়াল করে দেখো এটা এখানে an হচ্ছে প্রথম অংশের ড্রপ এই যে প্রথম অংশের ড্রপ হচ্ছে এইটুকুর মধ্যে ড্রপ হচ্ছে তোমার vs/3 আর এইটুকুর মধ্যে ড্রপ হচ্ছে টুয়াইস vs/3 কিন্তু যখন তুমি মেজার করতেছো তুমি উল্টা মেজার করতেছো বি থেকে এন এর দিকে মেজার করতেছো vbn তো সে কারণে মাইনাস টুয়াইস vs/3 আসবে তো তুমি যখন প্লটগুলো দেখবা আমি এখন প্লটগুলো তাহলে শেষ করি আমার প্রথম প্লটটা হচ্ছে van দিস ইজ vs/3 এটা হচ্ছে vs/3 প্রথম অংশটুকু van এবং vcn এক্স্যাক্টলি এক কারণ a এবং c একই পয়েন্ট তো আমরা এখানেও বসাবো vs/3 বাট vbn যেটা আমাদের কি আমাদের কি ডিনোট করে দিতে হবে স্যার যখন মানে প্লট করব স্যার হ্যাঁ অবশ্যই নাহলে তুমি বুঝবা কিভাবে আমি বুঝবো কিভাবে তোমাদের খাতা যখন আমি দেখবো তখন তো আমি কিছু জানি না তোমরা আমাকে শিখাবা বুঝতে পারছো এই জন্য তোমাদের এটা ডিনোট করে দিতে হবে তো এটা এখানে যেটা আসবে এটা হচ্ছে মাইনাস টুয়াইস vs/3 ওকে মাইনাস টুয়াইস vs/3 প্রথম সেগমেন্টের কাজ কিন্তু শেষ খেয়াল করো প্রথম সেগমেন্টে কিন্তু আমাদের অনেকগুলো প্লট করতে হলো কিন্তু এগুলো তখনই সম্ভব যখন আমি আসলে এই সিম্পলিফাইড সার্কিটটা তৈরি করবো এই সিম্পলিফাইড সার্কিট ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব ছিল না অলরাইট তো আমরা এরপরে কি কাজ করব এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পরের সেগমেন্টে যাব ওকে সো পরের সেগমেন্টের জন্য আমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিট প্লট করি পরের সেগমেন্টে কে কে অন একটু চেক করো পরের সেগমেন্টে হচ্ছে 1 2 এন্ড 6 এই তিনটা অন কাজে এখানে মার্ক করে ফেলো ছবিতে মার্ক করো কে কে অন 1 2 কোথায় 2 এন্ড 6 এই তিনটা অন সো এর জন্য যদি এখন আমি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন আসবে দেখতে ইকুইভ্যালেন্ট সার্কিট আসবে দেখতে এরকম প্রথমে তোমার সোর্স ছিল vs অলরাইট তো vs থেকে একমাত্র উপরের পাশে দেখতেছি শুধু q1 অন সো q1 মানে হচ্ছে q1 আবার a এর সঙ্গে কানেক্টেড a কানেক্টেড হচ্ছে রেজিস্ট্যান্স হয়ে নিউট্রাল পর্যন্ত সো এটা হচ্ছে a দেন এখানে একটা রেজিস্ট্যান্স আসবে দেন নিউট্রাল ওকে আর নিচে থেকে দুটো কানেক্টেড q6 এবং q2 ওকে q6 হচ্ছে b হয়ে রেজিস্ট্যান্স হয়ে নিউট্রাল চলে যাবে q2 হচ্ছে q2 তো শর্ট তো c হয়ে সে রেজিস্ট্যান্স হয়ে নিউট্রালে চলে যাবে সো আমি নিচে পাথে কি করব দুইটা রেজিস্ট্যান্স পাচ্ছি এখানে একটা হচ্ছে b এর সঙ্গে কানেক্টেড আর একটা হচ্ছে c এর সঙ্গে কানেক্টেড এবং তারা দুজনই রেজিস্ট্যান্স হয়ে শেষ পর্যন্ত নিউট্রালে চলে যাচ্ছে তো এই সেগমেন্ট এই সার্কিটটা হচ্ছে সেকেন্ড সেগমেন্টের জন্য এবার যদি তোমাকে জিজ্ঞেস করি VAB কত তোমার উত্তর কি হবে বলো VAB উত্তর কি হবে দ্বিতীয় সেগমেন্টে VAB কত কঠিন কোশ্চেন না কিন্তু দ্বিতীয় সেগমেন্টে VAB কত এই যে এখানে VAB কি রাখবো বলো VS স্যার VSC স্যার VS এক্স্যাক্টলি একই রয়ে যাবে তাই না এই তো VAB A আর B এর মধ্যে তুমি যদি ভোল্টেজ মেজার করো কি পাবা সোর্স ভোল্টেজ পেতে পাবা কিছু না VBC কত 0 স্যার 0 স্যার 0 এক্স্যাক্টলি 0 গুড 0 VCA -VS -VS এক্স্যাক্টলি -VS এটা -VS আমি এখানে যেহেতু লেবেলিং এর জায়গা নেই আমি করতেছি না বাট এটা -VS আসবে আচ্ছা এইভাবে আমরা VAN VBN VCN বের করতে পারবো কিভাবে জাস্ট এটার জন্য আমরা আবার ওই যে আর ইকুইভ্যালেন্ট বের করব আর ইকুইভ্যালেন্ট বের করে তারপরে AN BN CN এগুলো বের করতে পারবো মোটামুটি এখানে নিশ্চয়ই একবার দুইবার করলে পরে তুমি বুঝতে পারো যে এইখানে ড্রপ হবে হচ্ছে VS/3 আর এখানে ড্রপ হবে হচ্ছে টুয়াইস VS/3 এটা কি বোঝা যাচ্ছে কারণ এখানে রেজিস্ট্যান্স তো কম R/2 তাই না কাজে এখানে ড্রপ হবে VS/3 আর এখানে ড্রপ হবে হচ্ছে টুয়াইস VS/3 তো মোটামুটি একবার দুইবার করলে পরে তুমি
এটা পেরে যাবা। সো VAN আসবে হচ্ছে এখানে এইটুক সেগমেন্টের জন্য আসবে হচ্ছে twice VS/3, এখানে ভ্যালুটা আসবে twice VS/3। VBN আসবে মাইনাস VS/3, VCN ও তাই আসবে, এখানে আসবে VCN আসবে মাইনাস VS/3 আর VBN আসবে মাইনাস VS/3। এইভাবে আমরা একটা একটা করে সেগমেন্ট শেষ করব। পরের সেগমেন্টে যাই। পরের সেগমেন্টে কি হচ্ছে, কে কে অন খেয়াল করো, 1 2 3 এরা অন। যখন এরা অন থাকে তখন অবস্থাটা কি দাঁড়াবে, তখনও কিন্তু কাহিনী একই। ওইভাবে আমরা নতুন করে সার্কিট ডায়াগ্রাম ড্র করবো, আমাদের ক্লাসের সময় প্রায় শেষ। তো এখানে যদি আমরা চলে আসি, এখানে পুরো সার্কিটটা ড্র করা আছে এবং খেয়াল করে দেখো, এটা হচ্ছে VAB VBC VCA এর প্লট, আর এর পরেরটা হচ্ছে VAN VBN VCN এর প্লট। একটু দেখো তো, VAB থেকে VBC এর ফেজ শিফট কতখানি, 120 না, এটুকু 120 ডিগ্রি। VCA আরো 120 ডিগ্রি সরে গেছে। তার মানে কি, তুমি এই যে এই সিকোয়েন্সে যে গেট পাস অ্যাপ্লাই করছো, এর ফলে কি হচ্ছে, তোমার এমন ধরনের আউটপুট আসছে যারা কিনা ফেজ শিফট হয়ে 120 ডিগ্রি শিফট হয়ে তিনটা ফেজ ক্রিয়েট করছে। আমাদের ডিসকাশন আজকে আমরা এখানে শেষ করবো। তোমরা একটু এখানে একদম ফাইনাল আউটপুট গুলো দেওয়া আছে, এগুলো একটু চেক করে দেখো, যদি কোনো কনফিউশন থাকে আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসে ডিসকাস করবো। তো সবাই ভালো থাকো, আর যারা প্রেজেন্ট আছো তারা একটু ইয়েতে দিয়ে দাও, চ্যাট বক্সে ওয়াই দিয়ে দাও, তাহলে প্রেজেন্সটা চলে আসে। আমরা এখানে শেষ করি। আর তোমাদের মনে হয় নেক্সট দুটো ক্লাস মিস হবে, তাই না? জি স্যার, সোমবার আর বৃহস্পতিবার। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা নেক্সট উইকে কুইজ নিব, সেটা ইনভার্টারের উপরে হবে বলে রাখলাম। জি স্যার। স্যার ডেটটা কি স্যার ফিক্স করবেন স্যার, নাকি স্যার যে না, উইকের যে কোনো ক্লাসে হবে, এটা ডেট ফিক্স করার দরকার নেই। ক্লাস চলবে, ক্লাসের পরে একটা আমরা কুইজ নিয়ে নেব, কুইজটা তো ইয়ে করার দরকার নেই। জি স্যার। ওকে, আল্লাহ হাফিজ, তাহলে সবাই ভালো থাকুন।